নমস্কার। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সে বিষয়টি হচ্ছে অ্যাপ্রোচেস অফ প্রবলেম বেসড লার্নিং। অ্যাপ্রোচেস অফ প্রবলেম বেসড লার্নিং এই বিষয়টি আলোচনা শুরু করার আগে সংক্ষেপে প্রবলেম বেসড লার্নিং বলতে কি বোঝায় সেটা আমরা এক দুই কথায় বুঝে নেব। যখন কোনো লার্নিং স্ট্র্যাটেজিতে বা লার্নিং প্রসেসে বা মেকানিজমে এর ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটি ডিফাইন্ড পার্টিকুলার প্রবলেম লার্নারদের সামনে তুলে ধরা হয় বা প্রেজেন্ট করা হয় এবং সেই লার্নাররা সেই প্রবলেমটাকে অ্যাসাইন প্রবলেম হিসেবে অ্যাকসেপ্ট করে এবং সেই প্রবলেমটাকে তারা ডাইরেক্টলি এক্সপ্লোর করার চেষ্টা করে এবং সেই এক্সপ্লোরেশনের সময় তারা নিজেদের পোটেনশিয়ালিটি, ক্যাপাসিটি ইত্যাদিগুলোকে ইউটিলাইজ করে, নলেজ এক্সপিরিয়েন্সগুলোকে ইউজ করে। পাশাপাশি ছোট গ্রুপের মধ্যে তাদেরকে সে প্রবলেমটা দিয়ে দেওয়া হয়। প্রত্যেকটি গ্রুপের প্রত্যেকটি লার্নার তারা তাদের ক্যাপাসিটি অনুসারে সেই প্রবলেমটাকে সলভ করার দিকে এগিয়ে যায়। এক্ষেত্রে প্রত্যেক লার্নার প্রত্যেকের মধ্যে একটা ইন্টার রিলেশনশিপ তারা তৈরি করতে পারে, ভিউ এক্সচেঞ্জ করতে পারে, একটা কোলাবোরেটিভ বাতাবরণ তারা তৈরি করতে পারে। এই একটা বিষয়ের মধ্য দিয়ে যখন প্রবলেমকে কেন্দ্র করে লার্নিং এর যে টাস্ক বা লার্নিংয়ের যে অবজেক্টিভ তা যদি ফুলফিল হয় তখন সেই লার্নিং মেকানিজমকে সাধারণভাবে প্রবলেম বেসড লার্নিং মেথড বলে। এটা সাধারণত আমরা জানি যে এটা হচ্ছে বিংশ শতাব্দীর শেষের দিকে এবং একবিংশ শতাব্দীর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দশকে এইটির বিশেষ চর্চা সমগ্র বিশ্বজুড়ে আমরা স্পষ্টভাবে দেখতে পাই। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব এই প্রবলেম বেসড লার্নিংয়ের কতগুলো অ্যাপ্রোচ রয়েছে। কি অ্যাপ্রোচ রয়েছে? অ্যাপ্রোচ বলতে সাধারণভাবে আমরা বলবো যে এই প্রবলেম বেসড লার্নিংয়ের মধ্যে প্র্যাকটিক্যালি আমরা কোন টেকনিক্যাল অ্যাসপেক্টসগুলো আমরা দেখি, যে টেকনিক্যাল অ্যাসপেক্টসগুলো সেই লার্নিং মেকানিজমকে একটা স্টেবল বা একটা স্টেবল জায়গায় স্ট্যাবলিশড করার ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে বা লজিক্যালি সেই জিনিসটাকে কনসিডার করতে সাহায্য করে। তো প্রথম যে অ্যাপ্রোচটির কথা এখানে বলা হচ্ছে যে এই যে প্রবলেম বেসড লার্নিংয়ের মধ্যে যে অ্যাপ্রোচ অর্থাৎ এখানকার যে কর্ম করার বা অনুশীলন করা বা চর্চা করার যে বিশেষ যে কৌশল বা পদ্ধতি সেগুলো হচ্ছে প্রথমে অ্যাপ্রোচটিকে বলা হচ্ছে এখানে, এটা হচ্ছে স্ট্র্যাটেজিক লার্নিং অ্যাপ্রোচ। এখানে কি দেখা যাচ্ছে যে প্রবলেম বেসড লার্নিংয়ের মধ্যে স্ট্র্যাটেজিক লার্নিং অ্যাপ্রোচ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আজকে আমরা এই বিষয়গুলি প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব, প্রত্যেকটি আমরা এক একটা ছোট ছোট করে এক্সাম্পল দিয়ে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করব। আমাদেরকে প্রথমে বুঝে নিতে হবে যে স্ট্র্যাটেজি বলতে কি বোঝায়। এই স্ট্র্যাটেজি থেকে কিন্তু অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজিক শব্দটি এসেছে। তাহলে স্ট্র্যাটেজি বলতে সাধারণভাবে আমরা কি বুঝে থাকি? স্ট্র্যাটেজি বলতে সাধারণভাবে বোঝায় যে যখন কিছু অ্যাডভান্স কনসেপ্ট বা নলেজ বা লজিক্যাল প্ল্যাটফর্ম বা লজিক এর উপর ভিত্তি করে যখন কি করা হয় যে কোনো একটা স্পেসিফিক অ্যাকশান প্ল্যান ডিজাইন করা হয়। যে অ্যাকশন প্ল্যানটা শুধু ডিজাইন করা হয় না, সেটা কিন্তু কি করা হচ্ছে প্র্যাকটিক্যাল সিচুয়েশন বা রিয়ালিস্টিক সিচুয়েশনে সেই অ্যাকশান প্ল্যানটাকে এক্সিকিউট করা হয় এবং এক্সিকিউট করার মাধ্যমে ডিজায়ারেবল বা এক্সপেক্টেড আউটকামটাকে এনশিওর করার চেষ্টা করা হয়। তখন সেই যে টোটাল প্রসেসটা সেটাকে বলে যে স্ট্র্যাটেজি। আবার বলছি সহজ করে, যখন কোনো জটিল পরিস্থিতিকে যথার্থভাবে কোনো কাজকে যখন পারফর্ম করার দরকার হয় বা কাজকে ডান করা বা কন্ডাক্ট করার প্রয়োজনীয়তা হয়, তখন কোনো অ্যাকশন প্ল্যান, এমন কিছু অ্যাকশন প্ল্যান যেটা হবে অবশ্যই কী হবে লজিক্যাল অ্যাকশন প্ল্যান ডেভেলপ করা এবং সে লজিক্যাল অ্যাকশন প্ল্যানকে এক্সিকিউট করার মাধ্যমে রিয়ালিস্টিক সিচুয়েশনে যখন কোনো টাস্ক বা কোনো অ্যাক্টিভিটিকে কন্ডাক্ট করা হয় বা হ্যান্ডেল করা হয় তখন সেই যে টোটাল প্রসেস সেটাকে বলা হচ্ছে স্ট্র্যাটেজি। তাহলে এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক, অর্থাৎ এখানে এটা বলা হচ্ছে অ্যাকশন প্ল্যান এক্সিকিউশন রিলেটেড মেকানিজম। হ্যাঁ, এখানে কি হচ্ছে অ্যাকশন প্ল্যান, এখানে মূলত অ্যাকশন প্ল্যানটা কি আছে, এখানকার অবজেক্টিভটা কি রয়েছে, একাডেমিক অবজেক্টিভ রয়েছে টু ডেভেলপ দ্য অ্যাক্টিভনেস or active participation of the learner, to develop the active participation of learner and to develop the active readiness in psychological platform, cognitive platform। তো কগনিটিভ প্ল্যাটফর্মে যেন তারা সম্পূর্ণভাবে বা তাৎপর্যপূর্ণভাবে রেডি হতে পারে
এবং অ্যাক্টিভলি পার্টিসিপেটও করতে পারে। এবং তার জন্য কি হচ্ছে, তার জন্য কি কি করণীয়, তো সেই করণীয়টা কি, এখানে হচ্ছে এমন একটা অ্যাকশন প্ল্যান, যে অ্যাকশন প্ল্যানটা কি হচ্ছে ডাইরেক্ট টাস্ক ওরিয়েন্টেড, অর্থাৎ ডাইরেক্ট টাস্কে পারফর্ম করার ক্ষেত্রে টাস্কে নিজেদের পারফরমেন্স দেওয়ার মধ্য দিয়ে তারা কিন্তু লার্ন করবে। এটা হচ্ছে স্ট্র্যাটেজি, অর্থাৎ অ্যাক্টিভিটির মধ্যে বা অ্যাকশন প্ল্যানের মধ্যে পার্টিসিপেট করার মধ্য দিয়ে লার্ন করবে। সেই জন্য বলা হচ্ছে এখানে কিন্তু এটা কি হচ্ছে, এখানে যে প্রবলেম বেসড লার্নিংয়ে কিন্তু এই স্ট্র্যাটেজিক লার্নিং অ্যাপ্রোচকে বিশেষভাবে ফোকাস করা হয়। স্ট্র্যাটেজিক লার্নিং অ্যাপ্রোচ মানে অবভিয়াসলি ইট ইজ, মানে এটা কি, এটা প্র্যাকটিক্যাল অর রিয়ালিস্টিক লার্নিং অ্যাপ্রোচ, প্র্যাকটিক্যাল অর রিয়ালিস্টিক লার্নিং অ্যাপ্রোচ, যেটা মূলত অ্যাকশন প্ল্যান, প্রপোজড অ্যাকশন প্ল্যান বা লজিক্যাল অ্যাকশন প্ল্যানকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার মধ্য দিয়ে লার্নারদের লার্নিংয়ের কাজটা সম্পন্ন হয়। যেমন থিওরিটিক্যাল আর্জ কি আছে, থিওরিটিক্যাল উদ্দেশ্য কি রয়েছে, রিকোয়ারমেন্ট কি রয়েছে, যে না তো আমরা সাধারণভাবে জানি যে শিক্ষার লক্ষ্য কি, শিক্ষার লক্ষ্য বলতে গিয়ে একটা লক্ষ্য আমরা সহজভাবে বলতে পারি যে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ ঘটানো। তাহলে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ কখন ঘটানো সম্ভব, যদি শিক্ষার্থীদের যে সর্বাঙ্গীন দিকগুলো রয়েছে সেগুলো পারফেক্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি ডেভেলপ করে, কোয়ান্টিটেটিভ ও কোয়ালিটেটিভ ওয়েতে যদি ডেভেলপ করে, তাহলে তারা কি করতে পারবে, এবং শুধু ডেভেলপ করলেই হবে না, সেই সমস্ত ডেভেলপড যে বিষয়গুলি সেগুলোর কোঅর্ডিনেশনের মাধ্যমে একটা ডায়নামিক স্টেট যখন তৈরি করতে পারবে, একটা ডায়নামিক প্ল্যাটফর্ম তৈরি করতে পারবে, সাইকোফিজিওলজিক্যাল ডায়নামিক প্ল্যাটফর্ম তৈরি করতে পারবে, সেই ডায়নামিক প্ল্যাটফর্মটা কি করবে, তাদেরকে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি অ্যাডজাস্টমেন্টে হেল্প করবে, তার টেকনিক্যালি অ্যাডজাস্টমেন্টে হেল্প করবে। যদি এই ধরনের লার্নার এইভাবে যদি তাদেরকে স্ট্র্যাটেজিক অ্যাডাপ্টেবিলিটি তাদের মধ্যে তৈরি করা যায়, লজিক্যালি তাদের মধ্যে অ্যাডাপ্টেবিলিটি যদি একটা ডিজায়ারেবল প্ল্যাটফর্মে তৈরি করে দেওয়া যায়, তাহলে বলা হবে যে সেই লার্নারদের অলরাউন্ড ডেভেলপমেন্ট পারফেক্ট হয়েছে। তাহলে সেই ডেভেলপমেন্টটা করতে গেলে কি করতে হবে, সব সময় একটা কথা বলা হচ্ছে যে এই ডেভেলপমেন্টের জন্য মূলত যেটা দরকার, লার্নারদের অ্যাক্টিভ পার্টিসিপেশন বা অ্যাক্টিভ প্রিপারেশন প্রিপারেশন অফ মাইন্ডসেট বা প্রিপারেশন অফ মাইন্ডসেট। আমরা জানি যে সাইকোলজিক্যালি প্রিপারেশনের সময় বা কগনিটিভ প্রিপারেশনের ক্ষেত্রে কতগুলো ফ্যাক্টর, যেমন ইন্টারেস্ট একটা ফ্যাক্টর, কনসেন্ট্রেশন ফ্যাক্টর, মোটিভেশন একটা ফ্যাক্টর, এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রয়েছে, কতগুলো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রয়েছে। এই ফ্যাক্টরগুলো ব্যক্তিকে কি করে স্বতঃস্ফূর্তভাবে কাজে প্রবুদ্ধ করে বা কাজ করতে প্রবৃত্ত করে, সাহায্য করে, উৎসাহিত করে, স্টিমুলেট করে। তো এবার বিষয়টা হচ্ছে যে এইটা কি, এটাকে সহজভাবে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা প্রিপারেশান, এটা একটা রেডিনেস। তো কগনিটিভ রেডিনেস আর সাইকোলজিক্যাল রেডিনেস, তো এই যে যতক্ষণ পর্যন্ত না আমি তাদেরকে রেডি করতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ডিজায়ার্ড আউটকাম কিন্তু আসবে না। তো তার জন্য কি একটা স্ট্র্যাটেজি তৈরি করা হয়েছে যে তাদেরকে কি করে অ্যাক্টিভ করা যেতে পারে। এই যে প্রবলেম বেসড লার্নিং হচ্ছে এরকমই একটা স্ট্র্যাটেজিক প্ল্যান যেটার মধ্য দিয়ে তাদের কিন্তু অ্যাকচুয়াল যে লার্নিংয়ের বা এডুকেশনের যে অবজেক্টিভ সেটাকে ফুলফিল করার চেষ্টা করা হয়। সেজন্য দিস ইজ কল্ড দি স্ট্র্যাটেজিক লার্নিং প্ল্যান। যাই হোক, এরপরে যে বিষয়টি রয়েছে এখানে একই অ্যাপ্রোচ ফলো করা হয়, সেলফ ডাইরেক্টেড অ্যাপ্রোচকে ফলো করা হয়। সেলফ ডাইরেক্টেড অ্যাপ্রোচ কথাটির অর্থ কি, এখানে লার্নারদেরকে যে প্রবলেমটা অ্যাসাইন করা হচ্ছে, একটা প্রবলেম দেখা গেল আমরা এমটি বলে একটা প্রবলেম, একটা গ্রুপকে, একটা দেখা গেল গ্রুপ রয়েছে, সেই গ্রুপের মধ্যে 3 জন রয়েছে, সে 3 জন গ্রুপ যারা রয়েছে এখানে 3 জন কে রয়েছে, 3 জন দেখা যাক এরকম রয়েছে, এ বি সি, এরকম 3 জন ব্যক্তি রয়েছে, লার্নার রয়েছে। এবং 3 জন ব্যক্তির মধ্যে কি রয়েছে, তাদের নিজস্ব ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি ইত্যাদি তো রয়েছে। এবার তাদেরকে এই প্রবলেমটা দেওয়া হয়েছে, এমটি প্রবলেমটা তাদের সামনে তুলে ধরা হয়েছে। এবার বলা হচ্ছে যে এই লার্নার গ্রুপের মধ্যে থাকবে, প্রত্যেকের কি করবে, রিসোর্স এক্সচেঞ্জ করতে পারে, ভাবনা এক্সচেঞ্জ করতে পারে, থট এক্সচেঞ্জ করতে পারে, কিন্তু তারা কিন্তু কারো দ্বারা কখনো প্রভাবিত হবে না। এ বিকে প্রভাবিত করবে না, বি একে প্রভাবিত করবে, সি বিকে প্রভাবিত করবে না, এরকম কেউ কাউকে প্রভাবিত করতে পারবে না। এখানে কিন্তু লার্নার এখানে কি করবে, এর কাছ থেকে কিছু ইনফরমেশান পারসিভ করতে পারে, নলেজ পারসিভ করতে পারে, প্রত্যেকের কাছ থেকে প্রত্যেকের কিছু না কিছু বেনিফিট আসতে পারে। এখানে টিচার থাকবে, টিচার এজ এ ফ্যাসিলিটেটার হিসাবে সেখানে থাকবে, সেখানে কিন্তু কী করবে, বিভিন্ন রকম ফেসিলিটি প্রোভাইড করবে। হ্যাঁ, কিসের জন্য, টু এক্সপ্লোর দ্য প্রবলেম অ্যান্ড টু ফাইন্ড আউট দ্য অ্যাকচুয়াল সলিউশন। তো এই যে এই প্রবলেমটাকে এক্সপ্লোর করার জন্য কিন্তু প্রত্যেকটা টাস্ক এই এ নামক ব্যক্তিটি বি এর সাথে কনসাল্ট করবে কি করবে না, তার ভাবনাগুলো তার সাথে শেয়ার করবে কি করবে না,
সি এর সাথে শেয়ার করবে কি করবে না, কিংবা টিচারের সাহায্য নেবে কি নেবে না, সমস্ত ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে বা সেই মতো করে কাজ করবে লার্নার নিজে। সেই জন্য এখানে বলা হচ্ছে এখানে একটা অ্যাপ্রোচ রয়েছে প্রবলেম বেসড লার্নিংয়ে, সেটা হচ্ছে এখানে কিসের অ্যাপ্রোচ দেখতে পাচ্ছি আমরা, সেলফ ডাইরেক্টেড লার্নিং অ্যাপ্রোচ। সেলফ ডাইরেক্টেড লার্নিং সে নিজেকে নিজের ক্যাপাসিটি অনুসারে, নিজের কর্মক্ষমতা অনুসারে, কর্মক্ষমতার গতি অনুসারে সে কী করবে, নিজের মতো করে শিখবে, নিজের মতো করে জানবে, কিন্তু একটা টাইম বাউন্ড প্ল্যাটফর্মের মধ্যে থেকে, একটা ডেফিনিট একটা অ্যাকশান অ্যাসাইন প্রবলেমের মধ্যে থেকে কিন্তু সে নিজের মতো করে শিখবে। সে কার কাছ থেকে শিখবে, কতটা শিখবে, কিভাবে শিখবে, এটা সিদ্ধান্ত সে নিজে নেবে। তাই এখানে কি বলা হচ্ছে, প্রবলেম বেসড লার্নিং এটি একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ হিসেবে বিবেচনা করা হয়েছে, যেটি প্রবলেম বেসড লার্নিংয়ের ডিজাইনিং বা এর যে এক্সিকিউশনের ক্ষেত্রে কিন্তু আমরা স্পেসিফিক্যালি দেখতে পাই। আরেকটা অ্যাপ্রোচ কী আছে, এখানে অলরেডি আমাদের আলোচনার সূচনাতেই বলেছিলাম যে কারিকুলামের মধ্যে, কারিকুলাম বলতে সাধারণভাবে আমরা কি বুঝি, কারিকুলাম বলতে সাধারণভাবে বুঝি যে কোনো একটি উদ্দেশ্যকে পূরণ করার জন্য বা কোনো একটা লক্ষ্যকে পূরণ করার জন্য কতগুলো অ্যাক্টিভিটিস যখন একটা অ্যাসাইন করা হয় লার্নারদেরকে, এবং সেই অ্যাক্টিভিটিসের মধ্য থেকে যখন তারা যে নলেজ বা এক্সপিরিয়েন্স গ্যাদার করবে তার সাম টোটাল বা তার যে সমষ্টি বা তার যোগফলকে কারিকুলাম বলে। তো একটা কারিকুলামের মধ্যে যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো থাকে সেই অ্যাক্টিভিটিসগুলোকে প্র্যাকটিক্যালি প্রবলেমেটিক ডাইমেনশানে বা প্রবলেম মানে এনকোডেড ফেজে বা সে প্রবলেমটাকে এনকোড করা হয়, মানে টাস্কটাকে এনকোডেড করা হয় ইন প্রবলেম। হ্যাঁ, টাস্ক অর অ্যাক্টিভিটি অফ দি কারিকুলাম উইল বি এনকোডেড অ্যাজ এ প্রবলেম। হ্যাঁ, অ্যাজ এ প্রবলেম হিসেবে এনকোড করার পর এনকোডেড প্রবলেমকে লার্নারদের সামনে দিয়ে দেওয়া হয়, এবং লার্নাররা তাদের ওন পোটেনশিয়ালিটি, ওন স্পেস, ওন ক্যাপাসিটি এগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু তারা কী করে সেটাকে এক্সপ্লোর করার চেষ্টা করে, এবং সেই এক্সপ্লোর করার মধ্য দিয়েই কিন্তু তারা তাদের যে লার্নিংয়ের যে উদ্দেশ্য বা লার্নিংয়ের দিকগুলো সেগুলোর সাথে পরিচিত হওয়ার সুযোগ পায়। এইভাবে কিন্তু তারা কিন্তু তাদের যে উদ্দেশ্য সেটা কিন্তু চরিতার্থ করতে পারে। সেই জন্য প্রবলেম বেসড লার্নিংয়ে বলা হচ্ছে যে প্রবলেম ইজ দ্য, টার্মিনোলজি বা নামের মধ্যেই বলা আছে, প্রবলেম ইজ দ্য ফান্ডামেন্টাল প্যারাডাইম or fundamental parameter. That parameter basically helps to design the all learning strategy. A problem based learning strategy, the problem is the fundamental or focal area or basic component. এরপরে যে অ্যাপ্রোচটা আমরা দেখতে পাচ্ছি প্রবলেম বেসড লার্নিংয়ের ক্ষেত্রে অ্যাপ্রোচটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোলাবোরেটিভ লার্নিং। কোলাবোরেশন ইজ আরেকটা গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া। এখানে বলা হচ্ছে যখন প্রবলেম অ্যাসাইন করা হচ্ছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা লার্নারকে, তখন কিন্তু সেই লার্নারদেরকে প্রবলেম অ্যাসাইন করার সময় কিন্তু ছোট ছোট গ্রুপ করে, স্মল গ্রুপ করে তাদেরকে সেই প্রবলেমগুলোকে অ্যাসাইন করা হয়, এবং প্রত্যেকটি লার্নার তাদের নিজস্ব ক্যাপাসিটি বা নিজস্ব কর্মক্ষমতা অনুসারেই সেই প্রবলেমগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করে, এবং সেই এক্সপ্লোর করার মধ্য দিয়ে কিন্তু প্রবলেমগুলোকে সলভ করে। এবং এই সলভ করার সময় কিন্তু দেখা যায় কখনো কখনো লার্নাররা নিজেদের, প্রত্যেকটি লার্নার তাদের নিজের যে ক্যাপাসিটি বা ওন রিসোর্স যে রয়েছে সেই ক্যাপাসিটি বা রিসোর্সগুলোকে তারা এক্সচেঞ্জ করতে পারে। কোনো ক্ষেত্রে কারোর কোনো পারসেপশন তার সাথে অন্য কোনো লার্নারের সাথে এক্সচেঞ্জ করতে পারে, এক্সচেঞ্জ করবে ঠিক আছে, কিন্তু সেটাকে রিসিভ করবে কি করবে না সেটাও কিন্তু লার্নার নিজে ডিসাইড করবে। এবার লার্নার যদি ডিসাইড করে যে কোনো একটা পারসেপশন যেটা অন্য কোনো লার্নারের কাছ থেকে পাওয়া গেল সেটা অনেক সিগনিফিক্যান্ট হতে পারে, তখন কিন্তু সেটার অ্যাপ্লাই হবে বা ইউজ হবে। সেজন্য এখানে বলা হচ্ছে যে এখানে কোলাবোরেশনের একটা স্কোপ বা কোলাবোরেশনের একটা অ্যাটমসফিয়ার এখানে কিন্তু স্পষ্টভাবে আমরা দেখতে পাই, সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এরপরে কি রয়েছে, এরপরে প্রবলেম বেসড লার্নিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ হচ্ছে কনটেক্সচুয়াল অ্যাপ্রোচ, কনটেক্সচুয়াল লার্নিং অ্যাপ্রোচ। কনটেক্সট কথাটি আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে যে এই কনটেক্সট বেসিক্যালি রিপ্রেজেন্টস দ্য রিয়ালিস্টিক অ্যান্ড সায়েন্টিফিক প্ল্যাটফর্ম। আমরা যখন কিছু জিনিসকে শিখবো সেটা হচ্ছে সেই নির্দিষ্ট সময় বা সেই পরিস্থিতিতে যে ঘটনা বা ঘটনাক্রম বা যে অবস্থা আমাদের সামনে বর্তমান থাকে, সেই ঘটনাক্রম বা অবস্থার সাথে সাদৃশ্য রেখে যদি আমরা কোনো কাজ করি তাহলে সেই কাজ থেকে যা আমরা ফল পাবো বা যা কিছু শিখবো তা কিন্তু অধিক পরিমাণে তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হবে সেই নির্দিষ্ট সিচুয়েশান বা পরিস্থিতি
পরিস্থিতি বা সময়ের পরিপ্রেক্ষিতে। সেই জন্য বলা হচ্ছে যখন যা লার্নার লার্ন করবে প্রত্যেকটাকে কনটেক্সচুয়ালাইজ করবে মানে প্রবলেমটাকে সেরকমভাবে কনটেক্সচুয়ালাইজ করা হয়, অর্থাৎ সাম্প্রতিক বা সমকালীন যে পরিস্থিতি, ঘটনা প্রবাহ, ঘটনাক্রম সেগুলোর পরিপ্রেক্ষিতে প্রবলেমটাকে কিন্তু অ্যাসাইন করা হবে এবং সেই ঘটনাক্রম বা সেই বিষয়বস্তুগুলোকে যথার্থভাবে জানার মধ্য দিয়ে তারা কিন্তু রিয়ালিস্টিক সিচুয়েশানে বা অ্যাকচুয়াল পরিস্থিতিতে তারা কিন্তু নিজেদেরকে সুইটেবল করতে পারবে, অর্থাৎ যেটা লার্ন করবে সেটা কিন্তু তারা যথার্থভাবে রিফ্লেক্ট করতে পারবে টু সলভিং দ্য প্রবলেমটা সলভ করার মধ্য দিয়ে কিন্তু সেটাকে রিফ্লেক্ট করতে পারবে। আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি যে যেমন ধরা যাক কিছু একটা জিনিস তাদেরকে শেখাতে হবে। কি শেখাতে হবে? যে ধরা যাক যে তারা যে সাইকোলজিক্যালি থিঙ্ক করবে কীভাবে, থিঙ্কিং ক্যাপাসিটিটা তাদেরকে শেখানো হবে, থিঙ্কিং প্রসেসটা তাদেরকে শেখানো হবে। তো থিঙ্কিং প্রসেস বলতে সাধারণভাবে কি বলা হচ্ছে যে পারসিভড বা রিসিভড বিভিন্ন নলেজ বা আগে থেকে বর্তমান থাকা জ্ঞান বা অভিজ্ঞতাগুলোকে যখন আমরা যথার্থভাবে বিশ্লেষণ করব, মানসিক ক্ষেত্রে যখন যথার্থভাবে বিশ্লেষণ করবো এবং তাদের যে মৌলিক ক্ষেত্র বা মৌলিক দিকগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করবো বা জানার চেষ্টা করব, এর মাধ্যমে যখন মৌলিক কিছু সূত্র বের করার চেষ্টা করব, সেই প্রক্রিয়াটাকে আমরা সাধারণভাবে বলছি থিঙ্কিং করা। তো এইটা দেখা গেল আমি লার্ন করব, তো আমি লার্নারদেরকে শেখাতে চাই, তাহলে লার্নারদেরকে কী করব? তাদেরকে কিন্তু আমি একটা টেক্সট দিয়ে দেবো, টেক্সট মানে কনটেক্সট দিয়ে দেবো, একটা পরিস্থিতি দিয়ে দেবো। যেমন ধরা যাক আমি একটা পরিস্থিতি দিয়ে দিলাম যে কিছু লার্নারকে বললাম যে ধরো তোমার সামনে এই করোনা যে আবহাওয়া চলছে, করোনাকালে ওপেন বুক এক্সাম সিস্টেম, এই সিস্টেমটাকে এক্সিকিউট করা হচ্ছে বা ফলো করা হচ্ছে, কিন্তু এইটার বিভিন্ন রকমের ড্রব্যাক রয়েছে। অ্যাকচুয়াল অবজেক্টিভস আর অ্যাকচুয়াল এইমস অফ এডুকেশনস কিন্তু যথার্থভাবে ফুলফিল হচ্ছে না। দিস ইজ দ্য প্রবলেম। এবার এই যে প্রবলেমটা কীভাবে সলভ করবে? তুমি এটা প্রবলেমটাকে কীভাবে সলভ করা যেতে পারে সে সম্পর্কে তুমি চিন্তন করো, সে সম্পর্কে ভাবো কি ওয়ে আউট হতে পারে, কি ক্লু তুমি দিতে পারো, সেগুলো তুমি ভাবো। এই যে ভাবনার বিষয়টি তাদেরকে শেখা হবে, কিন্তু কিসের ভিত্তিতে? কোনো একটা পার্টিকুলার রিয়ালিস্টিক সিচুয়েশন বা পরিস্থিতির নিরিখে তাদেরকে শেখানো হয়। সেই জন্য এখানেকে বলা হচ্ছে, এখানে কিন্তু একটা কনটেক্সচুয়াল লার্নিংয়ের কিন্তু একটা জায়গা এখানে রয়েছে। এরপরে কি বলা হচ্ছে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরেকটি বিষয় যেটা অলরেডি আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে রিফ্লেকশন। যা কিছু শিখবে সেটা পিয়ার গ্রুপের কাছ থেকেও শিখতে পারে, যে ছোট গ্রুপে তাদেরকে দেওয়া হয়েছে সেখান থেকে তারা শিখেছে, কিংবা তাদের পূর্বে অতীত কোনো এক্সপিরিয়েন্স থেকে শিখেছে, অতীত এক্সপিরিয়েন্স তাদের আছে বা আগে থেকে কোনো কিছু জ্ঞান তাদের কাছে আছে। তাদের যে সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে তারা শিখেছে। একই রকমভাবে কন্টিনিউয়াসলি তারা যখন প্রবলেমে পার্টিসিপেট করছে, প্রবলেমকে এক্সপ্লোর করার মধ্য দিয়ে প্রতিনিয়ত কিছু না কিছু শিখছে বা ইনফরমেশনকে অ্যাসেস করছে এবং সেখান থেকে রিসিভ করছে। এই যে রিসিভ করা ইনফরমেশনগুলো বা নলেজগুলোকে বা যে ডিসিশনসগুলোকে বা যে কিগুলোকে তারা আইডেন্টিফাই করছে, সেগুলোকে তারা কতটা বাস্তবে প্রয়োগ করতে পারছে, বাস্তবে রিফ্লেক্ট করতে পারছে। এই রিফ্লেকশন যতটা করতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু তারা কী করতে পারবে? ফ্রুটফুল প্রবলেমকে সলভ করতে পারবে, ফ্রুটফুলি কী করতে পারবে? প্রবলেমটাকে সলভ করতে পারবে। যতক্ষণ পর্যন্ত না তাদের যে রিসিভ নলেজ বা এক্সপিরিয়েন্সগুলোকে সিগনিফিকেন্টলি রিফ্লেক্ট করতে পারছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ফ্রুটফুল রেজাল্ট বা ফ্রুটফুল প্রবলেম সলভিং হবে না। তাই ফ্রুটফুল প্রবলেম সলভিংয়ের জন্য কি দরকার? ফ্রুটফুল প্রবলেম সলভিংয়ের জন্য দরকার অ্যাপ্রোপ্রিয়েট রিফ্লেকশন অফ অ্যাকোয়ার্ড নলেজ আর অ্যাপ্রোপ্রিয়েট রিফ্লেকশন অফ প্রসেসড ইনফরমেশন আর প্রসেসড নলেজ। যত ভালোভাবে, যত পারফেক্টলি, যত অ্যাপ্রোপ্রিয়েটলি আমার জানা জ্ঞানগুলোকে, ইনফরমেশানগুলোকে আমি প্রতিফলিত করতে পারবো, কাজে লাগাতে পারবো, কাজে ব্যবহার করতে পারবো, প্রয়োগ করতে পারবো, তত বেশি আমার কাছে সেই বিষয়টি আমার তত তাড়াতাড়ি ভ্যালু ক্রিয়েট করবে বা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ফল ক্রিয়েট করতে পারবে। এবং সেই ফলের উপর ভিত্তি করে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে যে আমার যে বিশেষ উদ্দেশ্য, যেটা হচ্ছে আমি প্রবলেম বেসড লার্নিংয়ের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে প্রবলেমকে সলভ করা, সেই প্রবলেমের সলিউশনটা কিন্তু আসবে। সেই জন্য বলছে দিস ইজ দ্য রিফ্লেকশন, এটা অ্যাডভান্স লেভেল লার্নিং স্ট্র্যাটেজি অর মেকানিজম। এরপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপেশন অ্যান্ড ব্রেন স্টর্মিং। অলরেডি আমরা এটা আলোচনা করেছি যে এখানে কিসের অ্যাপ্রোচটা আমরা দেখতে পাচ্ছি, যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লার্নার মাস্ট বি অ্যাক্টিভ অ্যান্ড দে মাস্ট বি
মাস্ট বি অ্যাক্টিভলি প্রেজেন্ট ইন ইচ অ্যান্ড এভরি টাস্ক অর অ্যাসাইন প্রবলেম। প্রত্যেকটা প্রবলেমের মধ্যে তাদেরকে কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। অ্যাক্টিভলি পার্টিসিপেট অ্যাকশানের মধ্য দিয়ে কিন্তু তারা লার্ন করবে। যে লার্নার অ্যাকশান করতে পারবে না, অ্যাক্টিভ হতে পারবে না, তারা কিন্তু এই প্রবলেম বেসড লার্নিংয়ের ক্ষেত্রে অনুপযুক্ত, তারা কিন্তু উপযুক্ত নয়, তারা কোনোভাবে লার্ন করতে পারবে না। তাহলে কি হচ্ছে, প্রবলেম বেসড লার্নিং যদি আমরা লার্নিং স্ট্র্যাটেজিটাকে যদি ফ্রেম করি বা সেটাকে এক্সিকিউট করতে চাই, তাহলে কিন্তু এখানে মনে রাখতে হবে যে লার্নারদেরকে ম্যান্ডেটরিলি তাদেরকে কিন্তু অ্যাক্টিভ করতে হবে। এবং আরেকটা কী হচ্ছে, ব্রেন স্টর্মিং। তারা মাল্টি ডাইমেনশনালি তারা কি করবে, বিভিন্ন রকমভাবে ভাববে, চিন্তা করবে, যুক্তি করবে, বিচার করবে, যে ইনফরমেশনগুলোকে গ্যাদার করছে সেই গ্যাদার করা ইনফরমেশনগুলোকে অ্যানালাইসিস করবে, সিনথেসিস করবে, ইভ্যালুয়েট করবে, অ্যাপ্লাই করবে, রিফ্লেক্ট করবে। এরকম মাল্টি ডাইমেনশনালি সেগুলোকে যখন এক্সারসাইজ করবে, ইউজ করবে এবং ইউজ করার মধ্য দিয়ে কোনো একটা পার্টিকুলার প্রবলেমের সলিউশন বের করার চেষ্টা করবে, তখন সেই বিশেষ মেকানিজম বা যে সাইকোলজিক্যাল প্রসেসটা প্র্যাকটিক্যালি ব্যক্তির ক্ষেত্রে বা মানুষ করে থাকে, সেটাকে কি বলা হয়, সেটাকে সাধারণভাবে আমরা ব্রেন স্টর্মিং বলি। এই প্রবলেম বেসড লার্নিংয়ে কিন্তু এই ব্রেন স্টর্মিংয়ের বিষয়টি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বা এই বিষয়টি বা এই অ্যাপ্রোচটি কিন্তু আমরা দেখতে পাই। আর সবার শেষে যেটা অ্যাপ্রোচ এখানে রয়েছে সেটা হচ্ছে ক্রিটিক্যাল ডেভেলপমেন্ট। অ্যাপ্রোচ টু ডেভেলপ ক্রিটিক্যাল কম্পিটেন্সি। ক্রিটিক্যাল কথাটির অর্থ হচ্ছে ডিটেল, আর কম্পিটেন্সি কথাটার মানে হচ্ছে এবিলিটি টু অ্যাকশান, কর্মক্ষমতা, কাজটাকে যথার্থভাবে এক্সিকিউট করার ক্ষমতা। এবং কোনো কাজকে যথার্থভাবে অর্থাৎ ডিটেল ওয়েতে এক্সিকিউট করার ক্ষমতাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল কম্পিটেন্সি। কোনো একটা টাস্ককে যখন আমরা ডিটেল ওয়েতে পারফেক্টলি এবং ইন ডিটেল, মানে যেটাকে বলা হচ্ছে কম্প্রিহেন্সিভলি আমরা ডান করব, এক্সিকিউট করব, তখনই কিন্তু সেই এবিলিটিকে বলা হচ্ছে ক্রিটিক্যাল কম্পিটেন্সি। প্রবলেম বেসড লার্নিংয়ের মধ্য দিয়ে যেহেতু তারা কন্টিনিউয়াসলি বিভিন্ন প্রবলেম ফেস করবে, বিভিন্ন প্রবলেমকে সলভ করবে, এর মধ্য দিয়ে কিন্তু তাদের মধ্যে একটা এক্সক্লুসিভ একটা কম্পিটেন্সি ডেভেলপ করবে, একটা কম্প্রিহেন্সিভ একটা কম্পিটেন্সি ডেভেলপ করবে, যেটা কনটেক্সচুয়াল হবে। তার মাধ্যমে কিন্তু তারা এই অলওয়েজ চেঞ্জিং এনভায়রনমেন্টে তারা কিন্তু নিজেদেরকে প্রতিনিয়ত পারফেক্টলি বা অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাডজাস্ট করাতে পারবে, বা তারা নিজেদের মধ্যে কিন্তু এই পাওয়ারটাকে, অ্যাডজাস্টমেন্ট পাওয়ারটাকে ডেভেলপ করতে পারবে। এই যে এই অ্যাপ্রোচ কিন্তু আমরা এই প্রবলেম বেসড লার্নিংয়ে আমরা দেখতে পাচ্ছি। তাই আমাদেরকে মনে রাখা দরকার যে যদি লার্নারদের মধ্যে এই ক্রিটিক্যাল কম্পিটেন্সিটা ডেভেলপ করানো যায়, তাহলে কি হবে, তারা কিন্তু এই নিজেদের মধ্যে যে অ্যাডাপ্টেবিলিটি বা অ্যাডজাস্টমেন্টের যে পাওয়ার বা ক্যাপাবিলিটি, সেটা কিন্তু অ্যাডভান্স লেভেলে আপলিফ্ট করতে পারবে বা এনরিচ করতে পারবে। এটা আমাদেরকে মনে রাখা দরকার। তাহলে এই যে মুখ্য কতগুলি অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচগুলি মূলত আমরা এই প্রবলেম বেসড লার্নিংয়ের ক্ষেত্রে বিশেষভাবে দেখতে পাই। আপনারা মনোযোগ সহকারে শুনছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।